আচ্ছা, আজকে একটা কুইজের কথা ছিল, যেটা ছিল মেশ অ্যানালাইসিস না। এখানে যদিও মেশ দেখানো হচ্ছে, এটা হচ্ছে আজকের পড়ানোর টপিক, পড়াবো যেটা সেটা, কিন্তু আমাদের এসে টপিক ছিল হচ্ছে নোডাল অ্যানালাইসিসের উপরে একটা কুইজের ব্যবস্থা ছিল। কুইজ দেখে বোধহয় কেউ আসে নাই, ভয় পাইছে। এটা গ্রুপে কি দেওয়া হয় নাই যে আজকে কুইজ হবে? গ্রুপে দেওয়া হয় নাই? কেন দেওয়া হয় নাই? আমি কাকে দায়িত্ব দিয়েছিলাম গ্রুপে দেওয়ার জন্য? কাউকে না কাউকে দায়িত্ব দেওয়া ছিল যে এটা গ্রুপে দিতে হবে, যে কুইজ আছে। আচ্ছা, যাই হোক, এরপর থেকে যেন এই ভুলগুলো না হয়। যেদিন কুইজ হবে গ্রুপে অবশ্যই সেটা আপডেট দিতে হবে। আচ্ছা, নোডাল অ্যানালাইসিসের উপরে কুইজ ছিল, তার এইরকম একটা ম্যাথ ছিল। ম্যাথটা আপনারা সলভ করতে গিয়ে আপনাদের দাঁত ভেঙে গেছে যে কী জিনিস। আচ্ছা, তা নোডাল অ্যানালাইসিস করার জন্য আমাদের প্রসেসটা কী ছিল, আমাদের প্রসেসটা আগে জানতে হবে, যে এই প্রসেসে আমরা আগাইব। প্রথম কথা ছিল যে যদি নোডাল অ্যানালাইসিস করতে হয়, ফার্স্ট একটা রেফারেন্স পয়েন্ট ধরে নিতে হবে। এই সার্কিটের রেফারেন্স পয়েন্ট আমি ধরেছি এটা ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। তারপর কি ছিল, যে নোড কয়টা আছে খুঁজে বের করা যায়। নোড আছে দুইটা নোড যদি থাকে তাহলে তাকে আমি রেসপেক্টিভলি নাম দিব। এটার নাম যদি আমি V1 দেই, এটার নাম V2 দিতে পারতাম, কিন্তু সার্কিটে দিয়ে দেওয়া আছে এটার নাম হচ্ছে V0। সো এর নামটা হচ্ছে V0। আমি আমার সুবিধার জন্য এটার নাম দিয়েছি A পয়েন্ট, এটার নাম দিয়েছি B পয়েন্ট। A পয়েন্টের ভোল্টেজ হচ্ছে V1, V0 পয়েন্টের B পয়েন্টের ভোল্টেজ হচ্ছে V0। আমার আপাতত আর একটা কাজ বাকি আছে, কারেন্টের ডিরেকশন দেয়া। আমি ভোল্টেজ অ্যাসাইন করছি, এখন কারেন্টের ডিরেকশন অ্যাসাইন করবো। এটা আমার ইচ্ছে মতো, যদি কোনো কিছু দেয়া না থাকে আমার ইচ্ছা মতো আমি কারেন্টের ডিরেকশন অ্যাসাইন করব। ওকে, বললাম এই দিক দিয়ে কারেন্টটা যাচ্ছে, সো এটার নাম দিলাম আমি I1। ওকে, এদিক দিয়ে একটা কারেন্ট বের হচ্ছে, একটু বড় করে দেই, এটার নাম দেই, এটা IX দেয়া আছে, তাহলে এটা IX। যদি দেয়া থাকে যে নামটা, ওই নামটাই ব্যবহার করবেন। এটার নাম হচ্ছে I2। এটার নাম দেয়াই আছে, এটার একটা নাম দেই I3। তাহলে KCL অ্যাপ্লাই করার জন্য যে সমস্ত শর্তগুলো আগে পূরণ করা দরকার, যে কারেন্টগুলো আগে ডিফাইন করে আসতে হবে, কোন ব্রাঞ্চে কি পরিমাণ কারেন্ট আছে আমি ডিফাইন করে ফেলছি। এখন নোডে আমি KCL অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই KCL অ্যাট নোড এ। KCL এ নোডে অ্যাপ্লাই করব। এ নোডে কারেন্ট ঢুকছে কয়টা? একটা ঢুকছে, বের হচ্ছে 2টা। এখন আপনি যদি এই কাজটা করতেন যে স্যার আমি কারেন্টের ডিরেকশনটা এই দিকে দিয়েছি, কোনো সমস্যা নেই, 3টাই বের হতো, কিন্তু ক্যালকুলেশন করলে আলটিমেট রেজাল্টটা ঠিকই আসতো। এখানে আমার ডিরেকশন দেওয়া অনুযায়ী একটা ঢুকছে, 2টা বের হচ্ছে। সো I1 ইকুয়াল টু IX প্লাস I2। এখন নোডাল অ্যানালাইসিসে আমার টার্গেট থাকে হচ্ছে আমি নোড ভোল্টেজটা বের করব, সো আই যতগুলো পেয়েছি এই আইগুলোকে আমি নোডের ভোল্টেজের সাপেক্ষে রিপ্রেজেন্ট করব। ওকে, তাহলে I1 এর কারেন্ট যেটা আছে এইটাকে যদি আমি লিখি, এর সূত্রটা হচ্ছে I ইকুয়াল টু V হাই ইকুয়াল টু V লো ডিভাইডেড বাই R। সো I1 ইকুয়াল টু হবে, এটা হচ্ছে 30 ভোল্ট। এখানে হাই ভোল্টেজ কত? এটা হচ্ছে 30 ভোল্ট। যেহেতু রেফারেন্স এবং নন রেফারেন্স নোডের ভিতরে আছে, সো ওই ভোল্টেজটা ডিরেক্টলি 30 ভোল্ট। রেফারেন্স, এটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট, এটা হচ্ছে নন রেফারেন্স পয়েন্ট। সো এই পয়েন্টের ভিতরে একটা ভোল্টেজ সোর্স আছে, সো নন রেফারেন্সের ভোল্টেজ হবে ডিরেক্টলি যে ভোল্টেজটা ওখানে দেওয়া থাকবে সেটাই। সো এটা 30 ভোল্ট, 30 মাইনাস V1 ডিভাইডেড বাই 10 ওহম, 10। IX কি হবে? V1 মাইনাস 0 ডিভাইডেড বাই 2। I2 কি হবে?
ভি অন মাইনাস 0। হ্যাঁ, কিন্তু আপনি এখনো বাচ্চা, সো সবগুলোই সেইভাবে লিখতে হবে, কোনো পয়েন্ট যাতে মিস না হয়ে যায়। এটা একটা রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করছে, সেটা আমি বোঝাচ্ছি। ওকে, এটাকে আমি এখন লসাগু করি। এই দুইটা যোগ করে দিয়েছি একবার। হ্যাঁ, কোন জায়গাটায়? আচ্ছা, অবশ্যই 2v0 হবে, 2v0 হবে, 2 হলো। হ্যাঁ, দেওয়া যেত, কোনো সমস্যা নেই, সেটাও করা যেত। তাহলে 32v1 মাইনাস 20v0 ইকুয়াল টু 60। সো এটা একটা ইকুয়েশন, আমি v1 এবং v0 সাপেক্ষে একটা ইকুয়েশন পেলাম। আমি এটা হচ্ছে এ নোডে যখন কেসিএল অ্যাপ্লাই করেছি, আমি এই ইকুয়েশনটা পেলাম। এখন আমি বি নোডে যদি কেসিএল অ্যাপ্লাই করি, তাহলে i2 প্লাস 4x সমান সমান i3। নোড বি তে আমি কেসিএল অ্যাপ্লাই করব। তাহলে নোড বি তে কারেন্ট ঢুকছে কয়টা? এই কারেন্টটা ঢুকছে, এই কারেন্টটা বের হচ্ছে, তাহলে ঢুকছে হচ্ছে i2 প্লাস 4ix সমান সমান i3। তাহলে i2-র মান কি হবে? আয়ন, এই কারেন্টটা v1 মাইনাস v0 ডিভাইডেড বাই 1 প্লাস 4 ইন্টু ix এর মান কত? v1 মাইনাস v0 ডিভাইডেড বাই 2। এরপর i3 এর মান ডিভাইডেড বাই 5। কঠিন কিছু এত সময় লাগার কথা ছিল? অ্যাকচুয়ালি কি এত সময় লাগার কথা ছিল? এত সময় লাগার কথা, কিন্তু আমি যখন বোর্ডে করাচ্ছি তখন সবাই চটপট করতেছে, কিন্তু এই কারেন্টের ডিরেকশনগুলো অ্যাসাইন করতে গিয়েই তোমাদের কেটে গেছে 15 মিনিট, আর কুইজের সময় থাকে 20 মিনিট। আচ্ছা, তাই তো? হ্যাঁ, এইটা একটা v1, এটা v1, দুইটা v1, তিনটা v1, 3 × 5 = 15। ওকে, মাইনাস 5v0 ইকুয়াল টু v0, v0কে পাশে নিয়ে আসলে 15v1 মাইনাস 6v0 ইকুয়াল টু 0। সো দুইটা ইকুয়েশন পেলাম। দুইটা ইকুয়েশনকে আমি একটু সেপারেট করে লিখি। এটা কত ছিল? 32v1 মাইনাস 20v0 ইকুয়াল টু 16। পরেরটা 60। আমার দুইটা নোডের জন্য দুইটা ইকুয়েশন আমি পেয়ে গেছি। সো এই ম্যাথটা আমি এখন সলভ করতে পারবো। কঠিন ব্যাপার ছিল? কোনো কঠিন ব্যাপার না, কিন্তু আপনারা গভীরভাবে মনোযোগ দেন না। এই কাজটা করতে গিয়ে অনেকের স্যার আমতা আমতা করে সময় শেষ। আচ্ছা, এ তো গেল নর্মাল নোডাল অ্যানালাইসিস। এখন যদি সুপার নোড থাকে তাহলে কিভাবে করবো? পরের ম্যাথটা হচ্ছে সেইভাবে। এটা কি বোঝা গেছে? v1 ইকুয়াল টু মাইনাস 3.33 ভোল্ট, v2 মাইনাস 8.33
V3 ভোল্ট। আনসার হবে এই দুইটা। V2 লেখার সময় আমি চাইছি কি V0 এর মান, V2 না, এখানে V0। ওকে, সো নোডাল অ্যানালাইসিস পরীক্ষায় থাকবেই 10 থেকে 15 মার্কস। পরীক্ষায় 3 থেকে 4টা ম্যাথ করতে হতে পারে 1 ঘন্টার ভিতরে। একটা ম্যাথ করতে যদি 30 মিনিট চলে যায় তাহলে কিন্তু সমস্যা হবে। ওকে, এখন আসি সুপার নোড, অর্থাৎ যদি ভোল্টেজ সোর্সটা দুইটা নন রেফারেন্স, মানে এখানে যেমন আমি একটা রেফারেন্স পয়েন্ট নিয়েছি, এখানে যদি একটা ভোল্টেজ সোর্স থাকে সেখানে এক ধরনের রুলস, আর যদি এই ভোল্টেজ সোর্সটা এখানে এবং এখানে দুইটা নন রেফারেন্স নোড এর মাঝে থাকে তাহলে আর এক ধরনের রুলস। দুইটা ম্যাথই দিয়েছিলাম যে কতটুকু প্রোগ্রেস হয়েছে সেটা দেখার জন্য, কিন্তু আলটিমেটলি 2-3 জন বাদে কেউ জিনিসটা বোঝে নাই। আমি কিন্তু খুব স্লো আগাচ্ছি, আপনাদের অবস্থা দেখে আমার আগাইতে ইচ্ছে করতেছে না যে পড়ায় কি হবে। সার্কিট অ্যানালাইসিস কোর্সে সবই ম্যাথ, সার্কিট অ্যানালাইসিস করা শিখতে হবে। এখানে ম্যাথ ছাড়া অন্য কোনো থিওরি নেই, যা আছে তা 2-4 মার্কস হয়তো পাবেন। আচ্ছা, পরের ম্যাথটা দেখি কি সমস্যা ছিল একটু দেখা যাক। আপনার হচ্ছে চিত্রটা ভালো করে আঁকান না, অবশ্যই চিত্রটা পরিষ্কার করে আঁকাবেন এবং যে যে জিনিসগুলো আগে থেকে ডিফাইন করা দরকার সেই জিনিসগুলো ডিফাইন করে নেবেন। যদি আগে থেকে ডিফাইন করে নিতে পারেন তাহলে কাজটা আপনার জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা, পরের ম্যাথটা ছিল এই ধরনের, তাই তো? আচ্ছা, এখানে প্রথম কাজ ছিল কি, আমার একটা রেফারেন্স পয়েন্ট নিতে হবে, একটা রেফারেন্স পয়েন্ট। এটা ধরলাম আমি গ্রাউন্ড, এটা আমার রেফারেন্স পয়েন্ট, এটা 0 ভোল্ট। আচ্ছা, এখানে 4 অ্যাম্পিয়ার। আচ্ছা, একটা রেফারেন্স পয়েন্ট নিলাম, একটা নোডের নাম দিলাম 0 ভোল্ট, সেটা রেফারেন্স পয়েন্ট আমার। এখন নন রেফারেন্স ভোল্টেজগুলো আমাকে আইডেন্টিফাই করতে হবে। আমার নোড আছে এখানে কয়টা? নোড আছে কয়টা? এই রেফারেন্স নোড বাদে আর নোড কয়টা আছে? 3টা। আচ্ছা, এইটা একটা নোড, এইটা একটা নোড, এইটা একটা নোড। এর নাম দেই এ বি সি। এখন রেফারেন্সের সাপেক্ষে ভোল্টেজ অ্যাসাইন করি। এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V3। এর পরের কাজ হচ্ছে আমার কারেন্টকে অ্যাসাইন করা। এখানে কারেন্ট দেয়া আছে, এখানে কারেন্ট দেয়া আছে, আর ভোল্টেজ সোর্সের ভিতর দিয়ে কী পরিমাণ কারেন্ট যাচ্ছে আমি জানি না। এটা হচ্ছে একটা সুপার নোড। দুইটা নন রেফারেন্স নোডের ভিতরে একটা ভোল্টেজ সোর্স আছে। সো এই পার্টটাকে দুইটাকে এক করে আমি একটা সুপার নোড হিসেবে ট্রিট করবো। ওকে, আচ্ছা, আর এইখানকার কারেন্ট আমি দিলাম এই দিকে, এটার নাম দেই I2, এটা I3। ওকে, এখন KCL অ্যাপ্লাই করতে হবে আমাকে। আমার কারেন্টের ডিরেকশন দেওয়া শেষ, রেফারেন্সের সাপেক্ষে ভোল্টেজের নাম দেওয়াও শেষ, সব কাজই শেষ। এখন শুধু অ্যাপ্লাই করতে হবে KCL। অ্যাপ্লাই KCL অ্যাট সুপার নোড। কেন বলতেছি নর্মাল নোডের সাথে সাপেক্ষে চিন্তা করা যাবে না, কারণ দুইটা নন রেফারেন্স নোডের ভিতরে আমার একটা ভোল্টেজ সোর্স আছে। যদি দুইটা নন রেফারেন্সের ভিতরে একটা ভোল্টেজ সোর্স থাকে সেটাকে আমাদের সুপার নোড হিসেবে ট্রিট করতে হবে, এবং সেখানে KCL এর সূত্রটা অ্যাপ্লিকেবল। সুপার নোডেও KCLটা অ্যাপ্লিকেবল। যদি এখানে সুপার নোডের ভিতর কারেন্ট দুইটা ঢোকে, দুইটা বের হয়, তাহলে ওই KCL এ যেভাবে লিখতাম, দুইটা বের হলো যেটা সেই দুইটার যোগ, যেটা ঢুকলো সেই দুইটা যোগ করে বিয়োগ করলে 0 হয়ে যাবে। ওকে, সো এইটা একটা সুপার নোড। আমি এখন চিন্তা করলাম এখানে কয়টা কারেন্ট ঢুকছে, কয়টা কারেন্ট বের হচ্ছে।
আচ্ছা, এই কারেন্টটা বের হচ্ছে, এই কারেন্টটা বের হচ্ছে, এইটা তো সুপার নোডের একটা অংশ, এ পাশে ছিল না একটা অংশ, এখানে একটা কারেন্ট বের হচ্ছে, এখানেও একটা কারেন্ট বের হচ্ছে, সবগুলোই বের হচ্ছে। তাহলে লিখতে পারি I0 প্লাস 2, তারপরে আসবে প্লাস I3 প্লাস I2 ইকুয়াল টু 0। হ্যাঁ, ও 4টা তো ঢুকছে, সেটা তো আর এই সুপার নোডের ভিতরে না। কোন দিক দিয়ে? I2টা এই দিক দিয়ে দিতে যাচ্ছ? দাও, সমস্যা নেই, আমার কোনো আপত্তি নেই, ঠিক আছে দাও, তোমার ইচ্ছে হয়েছে দাও, সমস্যা নাই। আচ্ছা, I2 দিয়েই করি, তাহলে I2টা এখন এই পাশে আসবে, I2, খুশি? ঠিক আছে, তাহলে এখন এই কারেন্টগুলোকে আমি ভোল্টেজের সাপেক্ষে রিপ্রেজেন্ট করব। I0 এর মানটা কত হবে? V1 মাইনাস 0 ডিভাইডেড বাই 6 প্লাস 2। I3 এর মান কত হবে? I3 এর মান এটা V2 0 ডিভাইডেড বাই 5। I2 এর মান কত হবে? V3 মাইনাস V2 ডিভাইডেড বাই 3। এটাকে লসাগু করি, এটাকে লসাগু করলে 30, তাই তো? 30-এর নিচে হবে? 530 5V1 প্লাস 60 প্লাস V2 V3 মাইনাস V2 3। আচ্ছা, এটা 10। তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াবে? 5V1 6V2 প্লাস 60 10V3 মাইনাস V2 10V2, এক্স্যাক্টলি 10V2 হবে। ওকে, এটাকে একটু সুন্দর করে লিখি। এইখানটায় আমার V2 এখানে আছে, এখানে আছে, V3-র সাথে আর কোনো রিলেশন নেই, 60টাকে ওই পাশে নিয়ে যাব। ওকে, তাহলে 5V1 প্লাস 16V2 মাইনাস 10V3 ইকুয়াল টু মাইনাস 60। 1 নম্বর সমীকরণ, 1 নম্বর সমীকরণ ছিল এটা। কেউ যদি এটা করতে পারেন, এই পর্যন্ত আসতে পারেন, তার 80% মার্কস আমি দিয়ে দিব, আর 20 মার্কস হচ্ছে ক্যালকুলেশনের জন্য, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি তো সুপার নোডে একটা KCL অ্যাপ্লাই করেছি, কিন্তু সুপার নোডের ভিতরে একটা ভোল্টেজ সোর্স ছিল, তার জন্য আমাকে আরেকটা KVL অ্যাপ্লাই করতে, KVL অ্যাপ্লাই করে এই নোডের মানটা আমাকে এই ভোল্টেজটা আমার ক্যালকুলেশনের ভিতরে আনতে হবে। ওকে, সো 10 ভোল্ট ইকুয়াল টু কি হবে? এই V1 মাইনাস V2। এইখানে যদি আমি একটা KVL অ্যাপ্লাই করি, তাহলে সেটা আসবে V1 মাইনাস V2 ইকুয়াল টু 10 ভোল্ট। সো এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। ওকে, কারণ সুপার নোডে আমি একটা KCL অ্যাপ্লাই করেছি এবং একটা KVL অ্যাপ্লাই করে দুইটা ইকুয়েশন বের করে নিয়েছি। আরেকটা নোড আছে এইখানটায়, সেখানে একটা KCL অ্যাপ্লাই করতে হবে। আমার এখানে V3-র মান আছে, সো আমার আরেকটা ইকুয়েশন লাগবে, না হলে তো আমি ইকুয়েশন সলভ করতে পারবো না। 3টা ইকুয়েশন ছাড়া আমি এখানে সলভ করতে পারবো না। সো আরেকটা ইকুয়েশন লাগবে, যেটা অ্যাপ্লাই KCL এটা অ্যাট V3। এগুলো আমি সব মুছে দেই, মুছে দিয়ে এক জায়গায় লিখে ফেলি। apply KCL at C node
অথবা নোট সি। আচ্ছা, এখানে যদি আমি একটা কেসিএল অ্যাপ্লাই করি কি হবে? কারেন্ট কয়টা ঢুকছে এবং কয়টা বের হচ্ছে? স্যার এখানে দুইটা ঢুকছে একটা বের হচ্ছে। আচ্ছা, এটা দেখতেছি ঢুকতেছে, এটা ঢুকছে। সমান আচ্ছা, I2 2 প্লাস 4 ইকুয়াল টু I2 I2। স্যার I2 সমান 6 তাহলে 6 ইকুয়াল টু I2 এর মান কত হবে? 6 I2 এর মান কত হবে? 6 I2 এর মান 6, কিন্তু আমি I2 এর মান 6 বুঝলাম, কিন্তু I2 কে তো আমি রিপ্রেজেন্ট করবো ভোল্টেজ দিয়ে, ভোল্টেজ দিয়ে, কারণ আমি সলভ করতেছি ভোল্টেজের জন্য, আমি তো কারেন্টের জন্য সলভ করতেছি না। আমার পারপাসটা বুঝতে হবে যে আমি কোন পারপাসে সলভ করছি। ডিভাইডেড বাই 3, তাহলে V3 মাইনাস V2 ইকুয়াল টু 18, 318। ঠিক আছে, তাহলে এবার কি দাঁড়ালো? V1 এর মান এটা হচ্ছে 0, ভোল্টেজ লেখার দরকার নেই, এটা এখানে V1 এর মান 0 আসবে, V2 এর মান হচ্ছে মাইনাস V2, V3 ইকুয়াল টু 18। এটা একটা ইকুয়েশন, এটা দুইটা, এটা তিনটা। কঠিন ছিল কোনো? এই তিনটা ইকুয়েশন যে বের করতে পারবে তার জন্য ম্যাথটা একটা জল ভাত। আপনি শুধু সূত্রটাকে ধরার চেষ্টা করেন যে সূত্রটা কি বলতেছে, সেই এই জন্যই তো বলছি সার্কিটটা আগে আঁকতে হবে, আঁকার পরে আমার যে যে জিনিসগুলো ম্যাথ সলভ করার আগে ডিফাইন করা দরকার সেই জিনিসগুলো আগে ডিফাইন করে দাও। হ্যাঁ, যেমন কারেন্টের ডিরেকশনগুলো আমি আগে থেকে ডিফাইন করে দিই, কেসিএল অ্যাপ্লাই করা কোনো ব্যাপার? কেসিএল যেগুলো ঢুকবে সেই একই পরিমাণ বের হবে। তো এই একটা কথা মনে রাখা কি কঠিন ব্যাপার? কোনো কঠিন ব্যাপার না, কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করার দরুন হচ্ছে এই অবস্থা হচ্ছে। হ্যাঁ, আয়ের হিসাবে সুপার নোডে, সুপার নোডে কেভিএলটা আমি এখান থেকে গিয়ে এখান থেকে ঘুরে এখানে আসছি। আচ্ছা, তাহলে আমরা একটু কেভিএলটা অ্যাপ্লাই করে দেখি একটু। নর্মালি দেখা যাচ্ছে এখানে এটা হায়ার ভোল্টেজ, এটা লোয়ার ভোল্টেজ, সো V1 মাইনাস V2 হবে, এটা হচ্ছে নর্মাল আমরা দেখতেছি, কিন্তু আপনি বলছেন যে একটু উল্টা হবে, তাই তো? আমি একটু কেভিএল অ্যাপ্লাই করি। আচ্ছা, আমি কেভিএল অ্যাপ্লাই করব এই পাতে, ওকে? সো এখানকার পজিটিভ, এটা নেগেটিভ, পজিটিভ, এটা নেগেটিভ। আমি এখান থেকে আসি, এখানে হচ্ছে 10 ভোল্ট, এটা পজিটিভ 10, পজিটিভ দিয়ে ঢুকছে, পজিটিভ 10 ভোল্ট প্লাস V2 মাইনাস V1 ইকুয়াল টু 0, ওকে? এটাই তো কেভিএল তো এটাই বলে। এখান দিয়ে ঢুকলাম পজিটিভ দিয়ে, প্লাস V2 মাইনাস V1, কারণ মাইনাস দিয়ে ঢুকছি এখানে আমি, সো V2 মাইনাস V1 ইকুয়াল টু মাইনাস 10 ভোল্ট। এখন আমি কি কাজটা করছি? আমি উল্টা ধরছি, এখানে পজিটিভ ধরে এখানে নেগেটিভ ধরছি, মানে মানে ভোল্ট মিটারের লিডটা উল্টায় ধরে ফেলছি। এখানে যদি মাইনাস দিয়ে গুণ করি, V1 মাইনাস V2 ইকুয়াল টু 10 ভোল্ট আসছে। এবার বোঝা গেছে কেভিএলটা কীভাবে অ্যাপ্লাই করছি? আপনি যখন একবার বুঝে যাবেন যে এটা কেভিএল অ্যাপ্লাই করে পাওয়া যায়, তখন আপনি ডিরেক্টলি বলতে পারবেন V1 মাইনাস V2 ইকুয়াল টু 10 ভোল্ট, কারণ এটা হায়ার পোটেনশিয়াল, এটা লোয়ার পোটেনশিয়াল, দুইটা ডিফারেন্সই তো 10 ভোল্ট। আপনি মাল্টিমিটার ধরলে এটা পাওয়া যাবে, এর বেশি পাওয়া যাবে না। হ্যাঁ, আচ্ছা, আই নট বের করতে গেলে এখন কি আই নট বের করার কোনো কঠিন কাজ? আই নট যদি V1 এর মান পেয়ে যাই, তাহলে V1 বাই 6, V1 মাইনাস 0 ছিল লোয়ার পোটেনশিয়াল, যা আসবে তাই। কত আসবে? V1 এর মান কত? 16.36 অ্যাম্পিয়ার। ও আচ্ছা আচ্ছা, V1, আচ্ছা আচ্ছা, সে যেটাই আসুক, ওটা ক্যালকুলেটর করবে, ক্যালকুলেটর করতে পারে, বা আমি হাতে করতে পারি, একটা কিছুতে করতে পারি, কিন্তু এই পর্যন্ত তো আমার আসতে হবে নিয়মটা ফলো করে। যে এই পর্যন্ত আসতে পারবে তার 80 থেকে 90% মার্কস আমি নর্মালি দিয়ে দেবো, কারণ ম্যাথ সলভ করা এটা ক্যালকুলেটরও পারে, আমি কম্পিউটারে করতে পারি, যে কোনোভাবেই করতে পারি। হ্যাঁ, আমি দেখতে যাচ্ছি মাথার ভিতরে সূত্রগুলো গেছে কিনা, সার্কিটটা সলভ করার জন্য যে অ্যাপ্রোচগুলো দরকার
সেই অ্যাপ্রোচগুলো তোমরা ধরতে পারছো কিনা। ভিডিওটা একটু পজ করো, পজ করতে গিয়ে কেটে ফেলো না আবার। আচ্ছা, এত সময় কিন্তু আমরা পুরনো পড়ালেখা দেখছি যে নোডাল অ্যানালাইসিস, কীভাবে নোডাল অ্যানালাইসিস করা যায়। এখন নতুন একটা টপিক হচ্ছে মেশ অ্যানালাইসিস। তো মেশ অ্যানালাইসিস করার আগে মেশটা কি আগে সেই সম্পর্কে জানতে হবে যে মেশটা কি। মেশ এবং লুপ আলাদা জিনিস, মেশ এবং লুপ আলাদা জিনিস, কিন্তু দুটোর সাথে একটা মিল আছে। আচ্ছা, ধরলাম এরকম একটা সার্কিট আছে আমার, ধরি এরকম একটা সার্কিট আমার আছে। এখান থেকে মেশ, লুপ বলতে আমরা কি বুঝি? লুপ কয়টা আছে এখানে? লুপ কয়টা আছে? লুপ তিনটা আছে এখানে। লুপ আছে এখানে তিনটা, কিন্তু মেশ আছে দুইটা। লুপ আছে তিনটা, কীরকম? আমি যদি এইটা এ পয়েন্ট হয়, এটা এ পয়েন্ট হয়, এটা বি পয়েন্ট হয়, এটা সি, ডি, ই, মানে এই তিনটা একই পয়েন্ট আমি ধরতে পারি, সমস্যা নেই। ওটা এই ই এফ ডি একই পয়েন্ট ধরলাম। তাহলে এখান থেকে ঘুরে এফআই দিয়ে যখন আসবো সেটা একটা লুপ, সেটা একটা লুপ। ওকে, আবার এখান থেকে ঘুরে এভাবে যখন আসবো সেটা একটা লুপ, সেটা একটা লুপ, সাথে সাথে সেটা একটা মেশও। একটা মেশের ভিতরে আলাদা করে কোনো লুপ থাকতে পারবে না, একটা মেশের ভিতরে আলাদা করে কোনো লুপ থাকতে পারবে না। সো এটা একটা মেশ, এইটা একটা লুপ, এটা একটা মেশ নয়। কারণ এই মেশের ভিতর, যদি মেশ বলতাম তাহলে তো এর ভিতরে আরো আলাদা আলাদা দুইটা মেশ আছে, তাই না? যদি বড়টাকে আমি একটা মেশ ধরি তাহলে এর ভিতরে আলাদা আলাদা দুইটা মেশ থাকবে, তা হওয়া যায় না। মেশের কন্ডিশনে তা হওয়া যাবে না, মেশের ভিতরে মেশ থাকতে পারবে না। লুপের ভিতরে মেশ থাকতে পারবে, কিন্তু মেশের ভিতরে মেশ থাকতে পারবে না। মেশের ভিতরে লুপ থাকতে পারবে, কারণ একটা মেশই তো একটা লুপ। মেশের মেশ যা, যদি একটা সিঙ্গেল মেশ হয় তাহলে ওইটাকে একটা সিঙ্গেল লুপ বলা যায়, কিন্তু ওইটার ভিতরে যদি আরেকটা মেশ থাকে তাহলে সেটা লুপ হতে পারবে, কিন্তু বড়টা একটা মেশ হতে পারবে না। তার মানে এখান থেকে ঘুরে যদি আমি এদিক দিয়ে ঘুরে যদি এখানে আসি সেটা একটা লুপ, কিন্তু সেটা অবশ্যই একটা মেশ নয়, সেটা অবশ্যই একটা মেশ নয়। লুপ এখানে তিনটা, কারণ এখান থেকে ঘুরে যদি আমি এখানে আসি এটা একটা লুপ, এটা একটা লুপ, এটা একটা লুপ, দুইটা, বড়টা একটা, ছোট দুইটা। লুপের কনসেপ্টটা কি? যে পয়েন্ট থেকে শুরু করব সেই পয়েন্টেই ফেরত আসবো। সো এখান থেকে শুরু করলাম, এখান থেকে ফেরত হয়ে এখানে ফেরত, সো এটা একটা লুপ। এখান থেকে শুরু করলাম, এখান থেকে ঘুরে যদি এখানে ফেরত আসি সেটা একটা লুপ। আবার এখান থেকে শুরু করে বড়টা হয়ে যদি আসি সেটাও একটা লুপ। কিন্তু মেশের ক্ষেত্রে আমি বলতেছি স্পেসিফিকলি এখান থেকে শুরু করব, ঘুরে ঘুরে এখান থেকে এখানে ফেরত আসবো, তো এর ভিতরে যদি কোনো আলাদা মেশ না থাকে তাহলে সেটা একটা মেশ। মানে মেশের ভিতরে কখনোই মেশ থাকতে পারবে না, কিন্তু লুপ থাকতে পারবে। আচ্ছা, এখন এই মেশ অ্যানালাইসিস করব হচ্ছে কেভিএল দিয়ে। মেশ অ্যানালাইসিসের থিমটা হচ্ছে কেভিএল দিয়ে, অর্থাৎ এখানে মেশ, তাহলে এখানে মেশ আছে কয়টা? মেশ আছে কয়টা? একটা। কি করে? মেশ আছে কয়টা? মেশ দুইটা। এইটার নাম হচ্ছে লুপ 1, এটা একটা মেশ, এটা হচ্ছে লুপ 2, এটা আর একটা মেশ। দুইটা মেশ আছে। ওকে, দুইটা মেশের জন্য এর কারেন্ট দিলাম I1, এর কারেন্ট দিলাম I2। মেশ দিয়ে, মেশ অ্যানালাইসিস দিয়ে আমি মেশ কারেন্ট বের করতে চাচ্ছি, মেশ কারেন্ট বের করতে চাচ্ছি, কিন্তু বাস্তবে দেখা যায় আমি মেশ কারেন্ট কখনো মেজার করতে পারি না। আমি মেজার করি হচ্ছে ব্রাঞ্চের কারেন্ট। মেশ অ্যানালাইসিস একটা শক্তিশালী টুলস সার্কিটকে অ্যানালাইসিস করার জন্য, কিন্তু আমি মেশ কারেন্ট মেজার করতে পারবো না। মেজার যা করি সব হচ্ছে ব্রাঞ্চ কারেন্ট মেজার করতে পারবো, কিন্তু মেশ কারেন্ট কখনোই আমি মেজার করতে পারবো না। কিন্তু মেশ কারেন্ট দিয়ে আমি সার্কিটটাকে সলভ করতে পারবো। বাস্তবে সেটা দেখতে পারবো না যে মেশ কারেন্ট এত,
ওকে, সো এটা কিন্তু অনেকেই জিজ্ঞেস করতে পারে যে আপনি কি মেশ কারেন্ট মেজার করতে পারেন কিনা। না, আমি মেশ কারেন্ট মেজার করতে পারি না, আমি ব্রাঞ্চ কারেন্ট মেজার করতে পারি। ওকে, সো এখানে একটা কারেন্ট দিয়েছি I1, এটা হচ্ছে I2। সো এই I1 দিয়ে আমি যদি এদিকে একটা KVL চালাই, এখান দিয়ে যদি একটা KVL চালাই, আরেকটা জিনিস বলে রাখি, এখান দিয়ে তো একটা কারেন্ট আসছে, কিছু একটা কারেন্ট আসছে এখান দিয়ে, তাই না? যখন আমি এই লুপ অনের কথা চিন্তা করব, তখন এখান দিয়ে তো একটা ভোল্টেজ আমাকে লিখতে হবে, তাই না? আমি যদি KVL অ্যাপ্লাই করি, এটা আগে অ্যাপ্লাই করে দেখাই, তারপরে বোঝা যাবে। এটা হচ্ছে -VS, ওকে, -VS। এখান দিয়ে যদি যাই, এটা হচ্ছে V1, এখান দিয়ে আসলাম, ধরলাম এটা V2, তাহলে +V1 + V2 = 0। আমি সহজেই লিখলাম, একটা মেশ অ্যানালাইসিস করতে গিয়ে একটা KVL অ্যাপ্লাই করছি। ওকে, KVLটা অ্যাপ্লাই হয়ে গেছে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। আমি যখন V2কে ডিফাইন করেছি, এই V2 সমান কি হবে? V2 সমান, আমি তো এখন মেশ অ্যানালাইসিস সবসময় কারেন্ট রিপ্রেজেন্ট করবো, আমি ভোল্টেজ আনছি, এই ভোল্টেজটাকে এখন কারেন্ট দিয়ে মানে প্রকাশ করতে যাচ্ছি, V1টাকে কারেন্ট দিয়ে প্রকাশ করতে যাচ্ছি, অর্থাৎ রেজিস্ট্যান্স এবং কারেন্ট দিয়ে গুণ করে বের করতে যাচ্ছি V1টাকে। তাহলে V2টা যখন আমি বের করব, সমস্যাটা কোথায়? আমি এই ভোল্টেজটা বের করতে চাচ্ছি, আমার কারেন্ট জানা I1 এবং I2, মেশ কারেন্ট জানা, এই ব্রাঞ্চের কারেন্ট জানা না। আমার মেশ কারেন্ট জানা, ব্রাঞ্চের কারেন্ট জানা নাই। তাহলে এখানে যদি একটা নির্দিষ্ট কারেন্ট আছে, সেই কারেন্টের মানটা কি হবে? সেই কারেন্টের মানটা কি হবে? সেই কারেন্টের মানটা হবে হচ্ছে I1 - I2। যদি মেশ অনের জন্য চিন্তা করি, তাহলে নেট কারেন্ট, অর্থাৎ এখান দিয়ে কি পরিমাণ কারেন্ট আসবে, তা হচ্ছে I1 - I2 এর সমান। এটুকু কি বুঝতে পারছেন? এটুকু কিন্তু দরকার বোঝা। মনে করেন আমি KVL অ্যাপ্লাই করছি, এখান থেকে আমি শুরু করছি, -VS, এখানে +V1, এখান দিয়ে নামছি +V2, কিন্তু V2কে যখন আমি I দিয়ে রিপ্রেজেন্ট করতে যাব, তখন একটা গন্ডগোল বাঁধবে। কোথায়? কারণ এই ব্রাঞ্চের কারেন্ট জানি না, আমি এই ব্রাঞ্চের কারেন্ট আমি জানি না, কোনো নাম দেয়নি তো। আমি এই লুপের কারেন্ট জানি, লুপের কারেন্ট I1, লুপের কারেন্ট I2। সো একটা কারেন্ট I1 নিচের দিকে নামছে, এখান দিয়ে দেখেন I1 নিচের দিকে নামছে, আরেকটা কারেন্ট I2 উপরের দিকে উঠছে, আরেকটা কারেন্ট I2 উপরের দিকে উঠছে, I2 উপরের দিকে উঠছে। তাহলে নেট কারেন্ট কতটুকু আসবে আমাকে সেইটা ডিফাইন করতে হবে। ওকে, এখন নেট কারেন্ট হচ্ছে I = I1 - I। এই বর্ডারই হবে নেট কারেন্টটা, এই বর্ডারই হবে। তাছাড়া তো আপনি এইখানে তো নেট কারেন্টের প্রয়োজন নাই। এখানে কি নেট কারেন্টের প্রয়োজন আছে? এখানে I2 কারেন্ট আমি ধরেইছি। এক্স্যাক্টলি, I2 - I। যখন লুপ 2 চালাবো, তখন I2টাকে এ পাশে রাখতে হবে আর I1টাকে ও পাশে রাখতে হবে। ওকে, এটুকু বোঝা গেল। এই ব্রাঞ্চের ভোল্টেজ যখন বের করতে যাব, তখন কিন্তু অবশ্যই সেটা, যদি লুপ অনের জন্য কনসিডার করি, সামনে থাকবে। যদি I1 লুপ 1টা ক্যালকুলেট করি, তাহলে I1টা অবশ্যই সামনে এবং I2টা পরে। সো আইটা হবে নেট কারেন্ট, সেই নেট কারেন্টের সঙ্গে এই রেজিস্ট্যান্সটা গুণ করব। সো V2 যখন বের করব, তখন হবে R2 × I1 - I2। ওকে, এর পরের ক্ষেত্রে যখন লুপ 2 চালাবো, তখন কিন্তু হয়ে যাবে সেটা I2 - I1 × R2। R3 তো I2 কারেন্টই যাচ্ছে, ব্রাঞ্চের জন্য তো আর I2 কারেন্ট তো এমনিতে যাচ্ছে, তাই না? ব্রাঞ্চের জন্য সে তো I2, কিন্তু সমস্যা হচ্ছে মাঝের লোকের নিয়ে, কারণ সে মিডিলে আছে। আমি দুইটা কারেন্ট, একটা কারেন্ট একবার এদিকে ধরছি, আর একটা কারেন্ট উল্টা দিকে ধরছি। সো নেট কারেন্ট কতটুকু হবে, সেইটুকুই হচ্ছে ওই ব্রাঞ্চের কারেন্টটা। ওকে, এটুকু যদি ঠিক থাকে, তাহলে সামনের ক্লাসে আমরা ডিটেইলে ম্যাথ করাবো। তবে মেশের ক্ষেত্রে সবসময় জটিল ব্যাপার হচ্ছে এই মাঝের কারেন্টটাকে রিপ্রেজেন্ট করা। এদিকের কারেন্ট আমি জানি, যেহেতু I2 ধরে নিয়েছি, অবশ্যই এখানে I2 আছে, অবশ্যই এখানে I2 আছে। এদিকে দেখেন, এখানে অবশ্যই I1 আছে, কারণ আমি I1 ধরে নিয়েছি, কিন্তু মাঝে I1 বা I2 কোনোটাই না, দুইটার বিয়োগফল। দুইটার বিয়োগফলের সঙ্গে রেজিস্ট্যান্স গুণ করলে মাঝের ভোল্টেজটা আমি পাবো। ওকে, সো মেশ অ্যানালাইসিসে মূলত KVL অ্যাপ্লাই করে সার্কিটটা সলভ করা হবে, এবং আমি I1 I2 মেশ কারেন্টটা বের করে অন্য অন্য ভ্যারিয়েবলগুলো বের করব। ওকে, এটুকু প্রাইমারি ধারণা দিয়ে রাখলাম। আগামী ক্লাসে আমরা ডিটেইলে শুরু করব। মেশ অ্যানালাইসিসও হতে পারে দুই ধরনের, একটা হচ্ছে নর্মালি উইদাউট কারেন্ট সোর্স যদি না থাকে, আবার উইথ কারেন্ট সোর্স, দুই ধরনের হতে পারে।
এখানে আরেকটা কথা আছে সুপার মেশ বলে একটা কথা আছে, ওখানে যেমন সুপার নোড ছিল এখানে হবে সুপার মেশ। সুপার মেশ এর সব টেকনিক হচ্ছে আমার সার্কিটটাকে সলভ করার জন্য। সো এগুলো কিন্তু মাথার ভিতর নিতেই হবে। ঠিক আছে, তাহলে আজকের মতো এ পর্যন্তই। আগামী ক্লাসে কিন্তু অবশ্যই থাকবেন, আর আপনাদের উপস্থিতি খুবই খারাপ।